Hi students, welcome back to another English teaching video on my YouTube channel Kaushik's English Teaching। आज আমি তোমাদের সলভ করে দেখাবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8 এর ইংলিশ টেক্সট বুকের লেসন 11 অর্থাৎ অ্যালফ্রেড নয়েসের লেখা মিডনাইট এক্সপ্রেস এই গল্পটির সমস্ত অ্যাক্টিভিটি ও এক্সারসাইজ। এর পাশাপাশি জানিয়ে রাখি শুধু এই লেসন বলে নয়, তোমাদের ক্লাস 8 এর ইংলিশ টেক্সট বইয়ের প্রতিটা লেসনের শেষেই যে অ্যাক্টিভিটি ও এক্সারসাইজ আছে অর্থাৎ প্রশ্ন উত্তর, গ্রামার, ভোকাবুলারি, রাইটিং স্কিল, সেগুলো কিন্তু আমি ইতিমধ্যেই সলভ করে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এর পাশাপাশি জানিয়ে রাখি প্রতিটা লেসন কিন্তু আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যা সহ পড়িয়েও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে এবং তোমাদের ক্লাসের প্লেলিস্টে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। তো চলো আজকে আমরা অ্যাক্টিভিটি 1 থেকে শুরু করব। কি বলেছে অ্যাক্টিভিটি 1 এ? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। নিচে থেকে আমাদের সঠিক অপশানটাই টিক দিতে হবে, অর্থাৎ এমসিকিউ দেওয়া আছে। আমি সলভ করে দিয়েছি, তোমাদের একবার পড়িয়ে দিই। প্রথমে একেরটা, মর্টিমার ফাউন্ড দ্য বুক। মর্টিমার বইটা কোথায় খুঁজে পেয়েছিল? সঠিক উত্তর হবে অপশান সি, ইন হিজ ফাদার্স লাইব্রেরি, তার বাবার লাইব্রেরিতে। দুয়েরটা, দ্য ইলাস্ট্রেশন অন পেজ শোড, যে পাতাতে যে ছবিটা ছিল সেটা কি দেখিয়েছিল? সঠিক উত্তর হবে অপশান বি, অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম, একটা ফাঁকা রেলের প্ল্যাটফর্মকে সেই ছবিতে দেখিয়েছিল। তিনেরটা, মর্টিমার ওয়াজ এবল টু রিড আপ টু, মর্টিমার কত পর্যন্ত পড়তে পেরেছিল? সঠিক উত্তর হবে অপশান এ, পেজ 50 অফ দ্য বুক, বইয়ের 50 পাতা পর্যন্ত সে পড়তে পেরেছিল, তারপরে আর পড়তে পারিনি। অ্যাক্টিভিটি 1 এর লাস্টেরটা চলে এসো, চারেরটা, হেয়ার মিডনাইট এক্সপ্রেস ইজ, এখানে মিডনাইট এক্সপ্রেস কি না? সঠিক উত্তর হবে অপশান সি, এ বুক, একটা বই। যদিও মিডনাইট এক্সপ্রেস এখানে একটা গল্প বলেছিল, কিন্তু এ স্টোরি তো অপশানে নেই, তাই আমরা এ বুকটাকেই সঠিক উত্তর করব। তো এখানে আমাদের অ্যাক্টিভিটি 1 শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। আমাদের নিচে যে 6টা বাক্য দেওয়া আছে সেগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে, পরপর সাজাতে হবে যেমনভাবে ঘটনাগুলো ঘটেছে প্রথম থেকে শেষ পর্যন্ত। অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, পাশের বাক্সতে আমাদের নাম্বারিং করতে হবে। তো চলো আমি নাম্বারিং করে দিয়েছি, তোমাদের একবার পড়িয়ে দিই। তো ডান দিকে যে বক্সে নাম্বারিং থেকে দেখো, প্রথমে 1 নম্বর ঘটনা কোনটা হয়েছে না? দুয়েরটা, মর্টিমার ফাউন্ড এ ব্যাটার্ড ওল্ড বুক, মর্টিমার একটা ছেঁড়া খোড়া পুরানো বই খুঁজে পেয়েছিল, এটা হচ্ছে 1 নম্বর ঘটনা, সব থেকে প্রথম ঘটেছিল। 2 নম্বর কোনটা হয়েছে? তার পরেরটা দেখো, তিনেরটা, হি স্টার্টেড টু রিড দ্য স্টোরি বাই ক্যান্ডেল লাইট, সে মোমবাতির আলোতে সেই গল্পটা পড়া শুরু করেছিল। 3 নম্বর ঘটনা কোনটা হয়েছে? 6এরটা, একদম লাস্টেরটা, মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক, এই যে পুরানো ছেঁড়াখোড়া বই এর প্রতি মর্টিমার খুবই আকর্ষিত হয়েছিল। 4 নম্বর ঘটনা কোনটা হয়েছে? দেখো 5এরটা, দ্য ইলাস্ট্রেশন অফ দ্য স্টোরি ফ্রাইটেন্ড মর্টিমার এভরি টাইম, সেই গল্পের মধ্যে থাকা ছবিটা মর্টিমারকে প্রত্যেকবার কিন্তু ভয় দেখাতো। আর নাম্বার 5 কোনটা হয়েছে? 4এরটা, মর্টিমার স্টপড অ্যাট পেজ 50 হোয়াইল রিডিং দ্য স্টোরি, মর্টিমার 50 পাতাতেই থেমে যেত গল্পটা পড়তে পড়তে। ওই যে দেখো 4 যেটা হলো ওই একটা ছবি ছিল ভয়ঙ্কর, আর 5এরটায় তাই বলা হচ্ছে সে 50 পাতাতেই থমকে যেত। আর লাস্ট কোনটা হলো? 6এরটা, সেটা হলো 1এরটা, অ্যাজ এ ইয়ং ম্যান, যখন সে একজন যুবক হয়ে গেছিল, মর্টিমার ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন ইন অ্যান এমটি জাংশন, মর্টিমার একটা ফাঁকা রেলের জাংশনে একটা ট্রেনের জন্য অপেক্ষা করছিল। তাহলে এই হচ্ছে সঠিক নাম্বারিং। আমি যদি বক্স অনুযায়ী বলি হবে 6, 1, 2, 5, 4, 3। তোমরা এভাবেই করতে পারো, নাহলে 1, 2, 3, 4, 5, 6 করে পরপর যে ঘটনাগুলো হলো সেভাবেও লিখে দিতে পারো। তো এখানে আমাদের অ্যাক্টিভিটি 2 শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। একটা প্রশ্ন করেছে, তার উত্তর দিতে বলা হয়েছে। তো চলো প্রশ্নটা পড়ে নিই, উত্তর তারপর আমি লিখে দিয়েছি, পড়িয়ে দেবো। হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করো, মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50 অফ দ্য বুক, মর্টিমার কখনো সেই বইটার 50 পাতার পরে পড়তে পারিনি। তো দেখো প্রশ্ন করেছে হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করো, তাই অ্যান্সারে আমি লিখেছি আই থিঙ্ক, আমি মনে করি, বলে প্রশ্নটা যেমন আছে লিখে নিয়েছি। আই থিঙ্ক মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50 অফ দ্য বুক, আমি মনে করি মর্টিমার কখনো 50 পাতার বেশি পড়তে পারিনি সেই বইটার, বিকজ, কারণ, হি ফেল্ড সামথিং থ্রেটেনিং, সে কিছু একটা ভয়ের অনুভব করতো। ফেল্ড মানে অনুভব করা, আর সামথিং থ্রেটেনিং, থ্রেটেনিং মানে তো ভয় পাওয়া, সে কিছু একটা ভয় অনুভব করতো ইন দ্য ইলাস্ট্রেশন অন পেজ 50, ওই 50 পাতার ছবিটা দেখে। যেহেতু 50 পাতার ছবিটা দেখে সে একটা ভয় অনুভব করতো, তাই সে তারপরে আর পড়তে পারেনি। তো এখানে আমাদের অ্যাক্টিভিটি 3 শেষ হলো এবং ইউনিট 1 বা পার্ট 1 শেষ হলো। এরপর আমরা পার্ট 2তে চলে আসবো, অর্থাৎ অ্যাক্টিভিটি 4।
কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। আমাদের টেক্সট বই থেকে ইনফরমেশান বা তথ্য নিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ শূন্যস্থান পূরণ দিয়েছে। এরটা কি বলেছে দেখো, মর্টিমার নোটিসড ইন দ্য ল্যাম্প লাইট। মর্টিমার সেই ল্যাম্পের আলোতে লক্ষ্য করেছিল। কি লক্ষ্য করেছিল? এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ। একটা অন্ধকার এবং একাকী মূর্তি, সলিটারি ফিগার হচ্ছে একাকী মূর্তি, হি নিউ যাকে সে চেনে। তাহলে একটা অন্ধকার এবং একাকী মূর্তি যাকে সে চেনে সেটাই লক্ষ্য করেছিল। বিয়েরটা, দ্য সলিটারি ফিগার ফেস্ট। সেই একাকী মূর্তিটা কোন দিকে মুখ করেছিল? না দেখো লিখে দিয়েছি, দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল। সুড়ঙ্গের কালো বা অন্ধকার মুখের দিকে কিন্তু সে মুখ ঘুরিয়েছিল। ব্ল্যাক মাউথ অফ এ টানেল, টানেল তো জানো সুড়ঙ্গ, আর ব্ল্যাক মাউথ কালো মুখের দিকটা মানে অন্ধকার মুখটা। সিয়েরটায় চলে এসো, ওয়াকিং টুয়ার্ডস দ্য ফিগার। সে যখন সেই মূর্তিটার দিকে হেঁটে গেল, মর্টিমার কি করেছিল? লুকড ইনটু ইটস ফেস, তার মুখের দিকে তাকিয়েছিল। আর অ্যাক্টিভিটি 4-এর লাস্টেরটা চলে এসো, ডিএরটা, দ্য শ্যাডোই ফিগার স্টুড। ছায়াময় মূর্তিটা দাঁড়িয়েছিল কি নিয়ে? না উইথ এ ক্যান্ডেল, একটা বাতি নিয়ে। তো এখানে আমাদের অ্যাক্টিভিটি 4 শেষ হলো। এরপর আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 5। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে 3টে প্রশ্ন করেছে, 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। তো চলো এক এক করে প্রশ্নগুলো পড়ি এবং উত্তরগুলো লিখে নিই। প্রথমে এরটা, হোয়েন হ্যাড মর্টিমার সিন দ্য ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার ইন হিজ চাইল্ডহুড। মর্টিমার কখন সেই একাকী এবং অন্ধকার মূর্তিটাকে রেখেছিল তার ছোটোবেলায়, মানে তার ছোটোবেলায় সেই যে ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার অন্ধকার একাকী মূর্তিটাকে মর্টিমার কখন দেখেছিল। দেখো হোয়েন হ্যাড দিয়ে প্রশ্ন করেছে, আমি কি করব, হোয়েন হ্যাডটা বাদ দেবো, মর্টিমারের পরে হ্যাডটাকে দিয়ে দেবো, মানে পাস্ট পারফেক্ট টেন্সে আমি উত্তরটা লিখব। তো যেমন প্রশ্নটা আছে আগে দেখে দেখে লিখে নেবো, মর্টিমার হ্যাড সিন দ্য ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার। মর্টিমার সেই একাকী অন্ধকারাচ্ছন্ন মূর্তিটাকে দেখেছিল কোথায়? অন পেজ 50 অফ দ্য বুক মিডনাইট এক্সপ্রেস। সেই মিডনাইট এক্সপ্রেস বইয়ের 50 নম্বর পাতায়। তারপর প্রশ্ন দেখে লিখে দেবো ইন হিজ চাইল্ডহুড, তার ছোটোবেলায়। অর্থাৎ তার ছোটোবেলায় সেই যে মিডনাইট এক্সপ্রেস বই তার 50 পাতায় মর্টিমার সেই ডার্ক আর সলিটারি ফিগারটাকে দেখেছিল। বিয়েরটায় চলে এসো, মর্টিমার ওয়াজ শকড। মর্টিমার চমকে গেল, আশ্চর্য হলো। হোয়েন ওয়াজ মর্টিমার শকড অ্যান্ড হোয়াই। মর্টিমার কখন চমকেছিল এবং কেন চমকেছিল। যেমন প্রশ্নটা আছে সেইভাবেই লিখবো। দেখো লেখা আছে হোয়েন ওয়াজ মর্টিমার শকড, আমরা করে দেবো মর্টিমার ওয়াজ শকড। এটা প্যাসিভ ভয়েস হলো, তোমরা ভয়েস চেঞ্জ জানো। তো মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার চমকে গেছিল কখন? হোয়েন ই স এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার অন দ্য প্ল্যাটফর্ম। যখন সে প্ল্যাটফর্মে দেখেছিল একটা অন্ধকার এবং একাকী মূর্তি। আর এর সাথে আর একটা প্রশ্ন ছিল, দেখবে হোয়াই, কেন। তো প্রশ্নটা আবার লিখেছি, মর্টিমার আর দিইনি, এবারে লিখেছি হি ওয়াজ শকড। সে চমকে গেছিল বিকজ, কারণ, কি কারণে? দ্য ইমেজ লুকড জাস্ট লাইক হিম। সেই মূর্তিটাকে হুবহু তার মতোই দেখতে ছিল। মনে আছে তো, মর্টিমার গিয়ে তার মুখের দিকে তাকাবে, দেখবে সে নিজের মুখের দিকেই তাকিয়ে আছে। তাহলে চমকে গেছিল মূর্তিটা দেখে। আর কেন? কারণ মূর্তিটাকে পুরো তার মতোই দেখতে ছিল। এরপরে চলে এসো অ্যাক্টিভিটি 5-এর একদম লাস্টেরটা, সিয়েরটা, হোয়াট ওয়াজ স্টেডিলি গেনিং অন মর্টিমার। কোন জিনিসটা একভাবে মর্টিমারের পিছনে আসছিল অ্যাজ ই স্টাম্বেল আউট অফ দ্য প্ল্যাটফর্ম, যখন সে প্ল্যাটফর্ম থেকে হোঁচট খেয়ে বাইরে এলো। হোয়াট দিয়ে প্রশ্ন করেছে, আমরা হোয়াটের জায়গায় যদি উত্তরটা লিখে দিই তাহলে বাকি প্রশ্নটা টুকে দিলেই হয়ে যাবে। দেখো হোয়াটের জায়গায় আমি উত্তরটা লিখে দিয়েছি, কোন জিনিসটা পিছু নিচ্ছিল? না দ্য ফুটস্টেপস অফ হিজ ওন, তার নিজেরই পায়ের আওয়াজ। ঠিক আছে, খালি দেখো ওয়াজটাকে ওয়্যার করে দিয়েছি, কারণ ফুটস্টেপস আছে, একটা পাতা নয়, পায়ের আওয়াজ, পায়ের অনেকগুলো পদচ্ছাপ। তো দ্য ফুটস্টেপ অফ হিজ ওন ওয়্যার স্টেডিলি গেনিং অন মর্টিমার বলে প্রশ্নটা যেমন আছে লিখে নেবো। তাহলে তার নিজেরই পায়ের আওয়াজ তার পিছু নিচ্ছিল একভাবে অ্যাজ ই স্টাম্বেলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম, যখন সে প্ল্যাটফর্ম থেকে হোঁচট খেয়ে বাইরে বেরোলো। তো এখানে আমাদের অ্যাক্টিভিটি 5 শেষ হলো এবং এর সাথে সাথে পার্ট 2 শেষ হলো। এরপর আমরা গল্পটার পার্ট 3-তে চলে আসবো, অর্থাৎ অ্যাক্টিভিটি 6। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। পাশে যে বক্স দেওয়া আছে সেখানে ট্রু অর্থাৎ সত্যি হলে তার জন্য টি লিখতে হবে, আর ফলস মিথ্যে হলে তার জন্য এফ লিখতে হবে, মানে ট্রু ফলস করতে দিয়েছে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স, এবং তোমার প্রত্যেকটা উত্তরের যুক্তিতে তোমাকে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। তোমরা হয়তো জানো, তাও আমি আরেকবার বলে দিচ্ছি, সাপোর্টিং স্টেটমেন্টে কিন্তু কোনো রকম চেঞ্জ করা যায় না, হুবহু টেক্সটে যা আছে তাই কিন্তু লিখবে, কোনো টেন্স, ভার্ব বা প্রোনাউনের চেঞ্জ এখানে করবে না।
তো চলো এরটা কি বলেছে, মর্টিমার ফাউন্ড দ্য ওল্ড ব্যাটার্ড বুক অন দ্য আর্ম চেয়ার। মর্টিমার সেই ছেঁড়া খোড়া পুরানো বইটাকে পেয়েছিল হচ্ছে আরাম কেদারের উপরে, তাহলে এটা কি হবে, এটা হবে ফলস, মিথ্যে কথা। দেখো সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখেছি, বাই দ্য আর্ম চেয়ার ওয়াজ এ স্মল ওক টেবিল, আরাম কেদারার পাশে ছিল একটা ছোট ওক গাছের টেবিল, অন হুইচ লে এ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার, যার ওপরে পড়েছিল ছেঁড়া খোড়া সেই পুরানো বইটা লাল চামড়ায় মোড়া। তাহলে বইটা কিন্তু আরাম কেদারার ওপরে ছিল না, ওই টেবিলটার ওপরে ছিল। বিয়েরটা চলে এসো, মর্টিমার রিয়েলাইজ দ্যাট, মর্টিমার বুঝতে পেরেছিল দ্য বুক ওয়াজ দ্য সেম ওয়ান হুইচ হি হ্যাড রিড ইন হিজ চাইল্ডহুড, এই বইটা হচ্ছে সেই বই যেটা সে তার ছোটোবেলায় পড়েছিল। এটা কি হবে, এটা ট্রু। দেখো টি লিখেছি, সত্যিই তাই। সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখেছি, উইথ এ শক, একটা আশ্চর্যের সাথে বা আঘাতের সাথে, হি রিয়েলাইজ, সে বুঝতে পারলো, ইট ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড, এটা হচ্ছে তার শৈশবের বা ছোটোবেলার সেই বইটাই। সিয়েরটায় চলে এসো, মর্টিমার ফেল্ট ইমেন্সলি অ্যাফ্রেড, মর্টিমার প্রচণ্ড ভয় পেয়েছিল, ইমেন্সলি মানে প্রচণ্ড, কেন, অফ দ্য থিংস হ্যাপেনিং অ্যারাউন্ড হিম, তার আশপাশে যে ঘটনা ঘটছে সেগুলোতে। তাহলে এটা কী হবে, এটা ট্রু, তাই টি লিখেছি, সত্যিই ভয় পেয়েছিল। এর দুটো সাপোর্টিং স্টেটমেন্ট লিখেছি, তোমরা যে কোনো একটা লিখতে পারো, দুটোই হবে, প্যাসেজে দুটোই আছে। প্রথমে লিখেছি মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড, মর্টিমার প্রচণ্ড ভয় পেয়েছিল, আর আরেকটা লিখে দিয়েছি হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড, প্রচণ্ড ভয় তাকে ঘিরে ধরেছিল। এই দুটোর মধ্যে যে কোনো তোমরা একটা লিখতে পারো তোমাদের পছন্দ মতো। অ্যাক্টিভিটি 6-এর লাস্টেরটায় চলে এসো, ডিএরটা, ইন দ্য ফ্লিকারিং ক্যান্ডেল লাইট, সেই দপদপ করা মোমবাতির আলোতে, দ্য হোস্ট ওয়াজ সিন স্ট্যান্ডিং বাই দ্য টেবিল, তো সেই হোস্ট বাড়ির যে মালিক তাকে দেখা যাচ্ছিল, সে হচ্ছে টেবিলের পাশে দাঁড়িয়ে আছে, তো এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখেছি দেখো, দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার, সেই ছায়াময় মূর্তিটা কিন্তু মর্টিমারের সামনে দাঁড়িয়েছিল। তাহলে একেরটা আর ডিএরটা হলো ফলস, আর বিয়েরটা সিয়েরটা হচ্ছে ট্রু। এখনও পর্যন্ত তোমরা ভিডিওটা দেখছো মানে নিশ্চয়ই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। কমেন্টে তোমরা তোমাদের নাম এবং কোন জেলা বা কোন গ্রাম থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও জানিও, তাহলে আমি জানতে পারবো আমার স্টুডেন্টসরা ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে বা বন্ধুদের গ্রুপে শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো এরপর আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানেও 4টে প্রশ্ন করা হয়েছে, উত্তর দিতে বলা হয়েছে। তো এরটা কি বলেছে দেখো, টু হোয়ার ডিড মর্টিমার ফলো দ্য শ্যাডোই ফিগার, মর্টিমার সেই ছায়াময় মূর্তিটাকে কোথা পর্যন্ত পিছনে নিয়েছিল বা পিছু গিয়েছিল। তাহলে টু হোয়ার দিয়েছে, আমরা টু হোয়ার ডিড বাদ দেবো। দেখো ডিড দিয়ে প্রশ্ন করেছে, পাস্ট টেন্সে লিখতে হবে। আমরা মর্টিমার থেকে শুরু করব, মর্টিমারের পরে আমি ফলোটাকে করে দিচ্ছি ফলোড, ওই যে ডিড দিয়ে প্রশ্ন আছে পাস্ট টেন্সে লিখতে হবে। তো কি লিখেছি দেখো, মর্টিমার ফলোড দ্য শ্যাডোই ফিগার, মর্টিমার সেই ছায়াময় মূর্তিটার পিছু নিয়েছিল কোথা পর্যন্ত, না টু অ্যান আপার রুম, একটা উপরের তলার ঘরে, হোয়ার এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং, যেখানে একটা উজ্জ্বল আগুন জ্বলছিল। এরপরে চলে এসো বিয়েরটা, হোয়াই ডু ইউ থিঙ্ক মর্টিমার্স হ্যান্ডস ট্রেম্বেল, তোমার কি মনে হয় মর্টিমারের হাত কেন কাঁপছিল, হোয়েন ই টার্ন দ্য পেজেস অফ দ্য বুক, যখন সে বইয়ের পাতা উল্টাচ্ছিল। তো এখানেও দেখো হোয়াই ডু ইউ থিঙ্ক দিয়ে প্রশ্ন করেছে, তুমি কেন মনে করো, তাই আমি উত্তরে আগে লিখবো আই থিঙ্ক, বলে পুরো প্রশ্নটা দেখে দেখে লিখে নেবে। আই থিঙ্ক মর্টিমার্স হ্যান্ডস ট্রেম্বেলড হোয়েন ই টার্ন দ্য পেজেস অফ দ্য বুক, আমার মনে হয় মর্টিমারের হাত কাঁপছিল যখন সে বইয়ের পাতা উল্টাচ্ছিল, বিকজ, কারণ, কি কারণ, ইট ওয়াজ দ্য সেম বুক দ্যাট হি হ্যাড রেড ইন হিজ চাইল্ডহুড, এটা হচ্ছে সেই বই যে বইটা সে তার ছোটোবেলায় পড়েছিল। তো এখানে যখন সে দেখতে পাবে সেই ছোটোবেলার বইটাই এখানে, সে এতটাই ভয় পেয়ে যাবে, আশ্চর্য হবে, তাই তার হাত কাঁপছিল। সিয়েরটায় চলে এসো, মর্টিমার ট্রাইড টু গ্র্যাবস দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস হি ওয়াজ গোয়িং থ্রু, মর্টিমার বোঝার চেষ্টা করলো এই অদ্ভুত ঘটনাচক্র যার মধ্যে দিয়ে সে যাচ্ছে। হোয়াট ওয়াজ দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস, কী এই অদ্ভুত ঘটনাচক্র। তো কী অদ্ভুত ঘটনাচক্র দেখো এখানে লিখেছি, মর্টিমার রিয়েলাইজ দ্যাট, মর্টিমার বুঝতে পেরেছিল, ইট ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড, এটা হচ্ছে তার শৈশবের বা ছোটোবেলার সেই বইটা। হুইচ কন্টেন্ট দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস, যাতে মিডনাইট এক্সপ্রেস নামে এই গল্পটা আছে। অলসো দ্য ফিগার লুকড এক্স্যাক্টলি লাইক হিম, এমনকি এই মূর্তিটাকেও হুবহু তার মতোই দেখতে। দিস ওয়াজ দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস, এটাই হচ্ছে অদ্ভুত ঘটনাচক্র। এই যে ছোটোবেলার বইটাকে এখানে দেখতে পেয়েছে, আবার ওই অদ্ভুত ছায়াময় মূর্তিটাকে পুরো হুবহু তার মতো দেখতে, এটাই ছিল অদ্ভুত ঘটনাচক্র যেটা সে বোঝার চেষ্টা করেছিল, যার মধ্যে দিয়ে সে যাচ্ছিল। অ্যাক্টিভিটি 7-এর লাস্ট প্রশ্নটায় চলে এসো, ডিএরটা, ডু ইউ থিঙ্ক দ্য স্ট্রেঞ্জ ইনসিডেন্টস দ্যাট হ্যাপেন টু মর্টিমার, তুমি কি মনে করো যেসব অদ্ভুত ঘটনা মর্টিমারের সাথে ঘটেছিল,
উড নট হ্যাভ অকার্ড, ঘটতো না ইফ হি হ্যাড নট রিড দ্য বুক, যদি সে বইটা না পড়তো। তো এখানেও ডু ইউ থিঙ্ক দিয়ে প্রশ্ন করেছে, তাই আমি লিখেছি দেখো আই থিঙ্ক ইট ওয়াজ অল ইন দ্য হেড অফ মর্টিমার। আমার মতে সব কিছুই ছিল মর্টিমারের মস্তিষ্কের মধ্যে, মাথার মধ্যে, যেহেতু গল্পটা পড়েছে। সো ইফ হি হ্যাড নট রেড দ্য বুক, তাই যদি না সে বইটা পড়তো, দ্য স্ট্রেঞ্জ ইনসিডেন্ট উড নট হ্যাভ অকার্ড টু হিম, এই অদ্ভুত ঘটনাগুলো নিশ্চয়ই তার সাথে ঘটতো না। ও বইটা পড়ে ওই গল্পটার মস্তিষ্কে, মাথার মধ্যে ছিল, তাই এই অদ্ভুত ঘটনাগুলো তার সাথে ঘটেছিল বলে আমার মনে হয়। তো এখানে আমাদের অ্যাক্টিভিটি 7 অর্থাৎ প্রশ্ন উত্তর শেষ হলো। এরপর আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 8A, যেখান থেকে হচ্ছে গ্রামার পোর্শন স্টার্ট হচ্ছে। In the following sentences, underline the verb forms which show that the person denoted by the subject is doing something. Circle the verb forms which show that something is being done to the person denoted by the subject. সোজা কথাই বলেছে, নিচে 4টে বাক্যের মধ্যে যেখানে সাবজেক্ট নিজে থেকে কাজ করেছে সেই ভার্বটার নিচে আন্ডারলাইন করবে, আর যেটা কি করা হয়েছে তার দ্বারা করানো হয়েছে সেটাতে হচ্ছে সার্কেল বা গোল করবে। তো দেখো আমি এখানে করে দিয়েছি, তোমাদের একবার পড়িয়ে বুঝিয়ে দিই। প্রথমে একেরটা দেখো, আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি। দেখো চিঠিটা কে লিখছে? আমি, তাহলে আমি কিন্তু কাজটা করছি। কিন্তু পরেরটায় দেখো, দুয়েরটায় এ লেটার ইজ বিং রিটেন বাই মি, একটি চিঠি লেখা হচ্ছে আমার দ্বারা। তাহলে দেখো কথাটাকে ঘুরিয়ে বলা হয়েছে, অর্থাৎ এটা প্যাসিভ ভয়েস। আবার তিনেরটা দেখো, দ্য গেট কিপার ওয়াজ ওপেনিং দ্য গেট, যে দরজায় যে লোকটা থাকে সে দরজাটা খুলছিল, দেখো সেই লোকটাই দরজা খুলছিল, ওয়াজ ওপেনিং আছে। আর চারেরটা চলে এসো, দ্য গেট ওয়াজ বিং ওপেন বাই দ্য গেট কিপার, দরজাটা খোলা হচ্ছিল তার দ্বারা। তাহলে 1 আর 3 সেখানে দেখলে সাবজেক্ট নিজে থেকেই কাজ করেছে, তাই ভার্বটার নিচে আন্ডারলাইন করেছি। প্রথমেরটায় অ্যাম রাইটিং, তিনেরটা ওয়াজ ওপেনিং। আর 2 আর 4 দেখো ওখানে সার্কেল করেছি, কারণ তার দ্বারা কাজটা করানো হচ্ছে। একটাই আছে ইজ বিং রিটেন, আর চারেরটা ওয়াজ বিং রিটেন। যেগুলো আন্ডারলাইন করা অ্যাক্টিভ ভয়েস, যেগুলো সার্কেল করা বা গোল পাকানো ওগুলো হচ্ছে প্যাসিভ ভয়েস। এখানে অ্যাক্টিভিটি 8A শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 8B। আইডেন্টিফাই দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের যে বাক্যগুলো আছে তাদের ভয়েস আমাদের চিনতে হবে। ইন দ্য চার্ট গিভেন বিলো, নিচে যে চার্ট দিয়েছে তাতে করতে হবে। দেখো নিচের চার্টে দুটো টেবিল দিয়েছে, বাঁ দিকে আছে অ্যাক্টিভ ভয়েস, ডান দিকে আছে প্যাসিভ ভয়েস। একটু আগেই বললাম যেটা সোজাসুজি বা সরাসরি বলা হচ্ছে সেটা অ্যাক্টিভ ভয়েস, আর যেটা ঘুরিয়ে বলা হচ্ছে সেটা প্যাসিভ ভয়েস। তো দেখো এখানে 1 আর 3 সেটা অ্যাক্টিভ ভয়েস হবে, আমি লিখে দিয়েছি। দ্য আর্টিস্ট ইজ পেন্টিং এ পিকচার, শিল্পীটা একটা ছবি আঁকছে। দেখো শিল্পী যে সে নিজে আঁকছে। আর তিনেরটা দেখো, দ্য বয় ওয়াজ ফ্লাইং এ কাইট, ছেলেটা একটা ঘুড়ি ওড়াচ্ছিল। এই দুটো হলো অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভে দেখো এই কথাগুলো ঘুরিয়ে দিয়েছে। দুয়েরটা আছে এ সং ইজ বিং সাং বাই শিলা, একটা গান গাওয়া হচ্ছিল শিলার দ্বারা। আর চারেরটা দেখো, ফুটবল ওয়াজ বিং প্লেড বাই দ্য চিলড্রেন, ফুটবল খেলা হচ্ছিল কিন্তু ওই শিশুদের দ্বারা। তাহলে ঘুরিয়ে বললো, তাই 1 আর 3 হলো অ্যাক্টিভ ভয়েস, আর 2 আর 4 হলো প্যাসিভ ভয়েস। এখানে অ্যাক্টিভিটি 8B শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 8C। ম্যাচ দ্য কলাম এ উইথ কলাম বি, কলাম এ এর সাথে কলাম বিকে ম্যাচ করতে হবে। তো আমি ম্যাচিং করে দিয়েছি, খুব ইজি, দেখলেই বোঝা যাচ্ছে। তো তোমাদের বলে রাখি, এর দিকে অ্যাক্টিভ ভয়েস করা আছে, বিতে প্যাসিভ ভয়েস মানে ভয়েস চেঞ্জ করেছে। প্রথমে একেরটা দেখো, মাদার ইজ কুকিং ফুড ফর আস, সেটা কি হয়ে যাবে? অপশান সি, ফুড ইজ বিং কুকড বাই মাদার ফর আস। দুয়েরটা, ফাদার ইজ বেকিং এ কেক, এটা হয়ে যাবে অপশান ডি, এ কেক ইজ বিং বেকড বাই ফাদার। তিনেরটা চলে এসো, দ্য চিলড্রেন ওয়ার প্ল্যান্টিং ট্রিজ, সঠিক উত্তর হবে অপশান এ, ট্রিজ ওয়ার বিং প্ল্যান্টেড বাই দ্য চিলড্রেন। আর লাস্টেরটা, দ্য স্টুডেন্টস ওয়ার লার্নিং এ লেসন, এটা হবে অপশান বি, এ লেসন ওয়াজ বিং লার্নড বাই দ্য স্টুডেন্টস। তো এটা তো খুবই সোজা, ছকটা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু এটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এগুলো ভয়েস চেঞ্জ করা আছে, তোমাদের ভয়েস চেঞ্জটা কিন্তু জানতে হবে। তো তোমরা কমেন্টে জানিও কে কে তোমরা ভয়েস চেঞ্জ জানো আর কে কে জানো না, তাহলে পরবর্তীকালে আমি ভয়েস চেঞ্জের ওপরে তোমাদের একটা ক্লাস নেবো। তো এখানে অ্যাক্টিভিটি 8C শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 8D। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচে 4টে বাক্য দিয়েছে, এই 4টে বাক্যের ভয়েস চেঞ্জ করতে হবে। তো চলো, এরটা, দ্য গার্ল ইজ ওয়াচিং এ ফিল্ম, মেয়েটি একটি ফিল্ম বা মুভি দেখছে। তো দেখো এ ফিল্মটা আগে চলে গেল, তারপরে ইজ হলো, ওয়াচিং আইএনজি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আইএনজি থাকলেই বিং হয়, তাই বিং বসিয়ে দিলাম। আর ওয়াচের ভিটি ফর্ম মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসলো ওয়াচড, কার দ্বারা? না বাই দ্য গার্ল। তাহলে উত্তর হলো এ ফিল্ম ইজ বিং ওয়াচড বাই দ্য গার্ল। বি এরটা দেখো সেম, রাহুল ইজ ড্রাইভিং
ড্রাইভিং এ কার, রাহুল একটা গাড়ি চালাচ্ছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এ কারটা আগে গেল, তারপর ইজ হলো, ড্রাইভিংয়ে আইএনজির জন্য বিইং বসলো, আর ড্রাইভের পাস্ট পার্টিসিপেল হয়ে গেল ড্রিভেন, কার দ্বারা, বাই রাহুল, তাহলে এ কার ইজ বিং ড্রিভেন বাই রাহুল। সি এরটা চলে এসো, দ্য অথর ওয়াজ রাইটিং এ নভেল, লেখক একটা উপন্যাস লিখছিলেন, এখানে ওয়াজ রাইটিং দিয়েছে, পাস্ট কন্টিনিউয়াস, সেমই থাকবে, খালি ইজটা ওয়াজ হয়ে যাবে। তাহলে দেখো এ নভেল শুরুতে গেল, তারপর ওয়াজ হলো, আইএনজির জন্য বিইং বসলো, রাইটটা হয়ে গেল রিটেন, কার দ্বারা, না বাই দ্য অথর, এ নভেল ওয়াজ বিং রিটেন বাই দ্য অথর। ডি এরটায় চলে এসো, দ্য ম্যান ওয়াজ বাইং ভেজিটেবলস, লোকটা সবজি কিনছিল, ভেজিটেবলস একের বেশি প্লুরাল নাম্বার, তাই ভেজিটেবলসের পরে ওয়ার বসলো, এটাও পাস্ট কন্টিনিউয়াসে আছে। তারপর বিইং হলো, বাইয়ের পাস্ট পার্টিসিপেল বট হলো, কার দ্বারা কেনা হচ্ছে, বাই দ্য ম্যান, তাহলে ভেজিটেবলস ওয়ার বিং বট বাই দ্য ম্যান। তো এখানে আমাদের অ্যাক্টিভিটি 8D শেষ হলো, ভয়েস চেঞ্জ। এরপরে তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 9, ফাইন ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। নিচে দেখো চারটে ফ্রেজ দিয়েছে, বাক্য, তো এখান থেকে আমাদের এমন শব্দ, এর সমার্থক শব্দ খুঁজতে হবে যেটা প্যাসেজে বা পড়াতে ছিল। এরটা কি বলেছে, এ প্যাসেজ বিল্ড আন্ডারগ্রাউন্ড, মাটির তলা দিয়ে কোনো রাস্তা বা কিছু পথ তৈরি করা, টু অ্যালাউ এ রেলওয়ে অর বাস টু গো থ্রু হিল, যাতে পাহাড়ের মধ্যে দিয়ে কোনো বাস বা রেল যেতে পারে। তো এটাকে কি বলে, টানেল, যেটাকে বাংলায় আমরা বলি সুড়ঙ্গ। দেখবে ওই পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়ার জন্য বা মাটির মধ্যে দিয়ে যাওয়ার জন্য যেটা করা হয়, যার মধ্যে দিয়ে বাস ট্রেন যায়, এগুলোকে টানেল বা সুড়ঙ্গ বলা হয়। বিয়েরটা চলে এসো, টু বি ভেরি অ্যাফ্রেড অফ সামথিং, কোনো কিছু থেকে প্রচণ্ড ভয় পাওয়া, সেটাকে কি বলে, দুটো অ্যান্সারই হবে, দুটোই লিখে দিয়েছি। প্যানিকও হবে, প্যানিক মানে আতঙ্কিত, আবার ফ্রাইটেন্ড মানেও হবে ভীত। সি এরটা চলে এসো, শেকিং অফ দ্য বডি, শরীর নড়ে ওঠা বা কেঁপে ওঠা, তাকে কি বলে, ট্রেমলিং। আর লাস্টে ডি এরটা, দ্য সাউন্ড দ্যাট এ ডোর সামটাইমস মেক্স হোয়েন উই ওপেন ইট, কখনো কখনো দরজা খুললে যে আওয়াজটা শোনা যায় সেটা হচ্ছে ক্রিকিং, ক্যাঁচ ক্যাঁচ শব্দ হয় না দরজার, যদি ওই কবজাতে মরচে পড়ে, তো সেটা হবে ক্রিকিং। তো এখানে আমাদের ভোকাবুলারি শেষ হলো। এরপর আমরা চলে আসবো রাইটিং স্কিল, অর্থাৎ অ্যাক্টিভিটি 10A এবং অ্যাক্টিভিটি 10B। 10A কি বলেছে, সাপোজ ইউ ফাইন্ড ইউর সেলফ অ্যালোন ইন এ রেলওয়ে স্টেশন অ্যাট নাইট, মনে করো তুমি একটা রেলের স্টেশনে রাত্রিবেলা একা আছো, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লেখো, ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স, যেখানে তুমি তোমার অভিজ্ঞতা বর্ণনা করবে। তো অ্যাক্টিভিটি 10A, চলো আমি এখানে দেখো কালোতে লিখিয়েছি, বেশ একটু অন্ধকার অন্ধকার ভুতুরে ফিলিং আসবে বলে। প্যারাগ্রাফের নাম কি দিয়েছি, ওয়ান নাইট ইন এ রেলওয়ে স্টেশন, এক রাত রেল স্টেশনে। তো বলে রাখি, এটা তো তোমার অভিজ্ঞতার কথা বলেছে, তাই পুরোটাই কিন্তু পাস্ট টেন্সে আমরা লিখবো, যেহেতু ঘটনাটা আমার সাথে ঘটে গেছে, পুরোটাই পাস্ট টেন্সে লিখেছি। চলো পড়িয়ে দিয়ে শুনে নাও, তারপর তোমরা লিখে নেবে। প্রথমে কি লিখেছি, ওয়ান নাইট আই ওয়াজ গোয়িং টু এ ফ্রেন্ডস হাউস ইন এ রুরাল এরিয়া, একদিন রাত্রিরে বা এক রাত্রে আমি আমার এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম, যার বাড়ি ছিল গ্রাম্য এলাকায়, রুরাল এরিয়া মানে গ্রাম্য এলাকা। দেখো ওয়াজ গোয়িং পাস্ট কন্টিনিউয়াস, যাচ্ছিলাম। আই ডিড নট নো হিজ অ্যাড্রেস প্রপারলি, আমি তার ঠিকানাটা সঠিকভাবে জানতাম না, এখানেও ডিড নট ইউজ করেছি পাস্ট টেন্স। সো মিস্টেকেনলি, তাই ভুলবশত, মিস্টেকেনলি মানে হচ্ছে ভুলবশত, আই গট অফ দ্য ট্রেন 2 স্টেশনস এগো, আমি ট্রেন থেকে 2টো স্টেশন আগেই ভুল করে নেমে পড়েছিলাম। গট অফ, দেখো গট করে দিয়েছি গেটটাকে, নেমে পড়া। ইট ওয়াজ 11:30 PM, তখন কটা বাজে, 11:30। অ্যান্ড আই কেম টু নো দ্যাট, আমি জানতে পেরেছিলাম, দেখো আই কেম লিখেছি, আর 2 এর পরে কোনো চেঞ্জ হয় না, তাই নোই আছে। আই কেম টু নো দ্যাট, আমি জানতে পেরেছিলাম, দেয়ার ওয়াজ নো ট্রেন ইন দ্যাট লাইন বিফোর ডন, ভোরবেলার আগে কোনো ট্রেন নেই এই লাইনে, মানে এই লাইনে আমার বন্ধুর বাড়ি যাবার যে ট্রেন লাইন, এই লাইনে ভোরবেলার আগে কিন্তু দেয়ার ওয়াজ নো ট্রেন, এখানেও ওয়াজ বিভার্ব ইউজ করেছি পাস্টের। দ্য প্ল্যাটফর্ম ওয়াজ লনলি, দেখো এখানেও সিম্পল পাস্টে লিখিয়েছি, প্ল্যাটফর্মটা ছিল একাকী বা নির্জন। সাইলেন্ট, একদম নীরব নিশ্চুপ। অ্যান্ড অনলি 2 ডিম লাইটস ওয়ার গ্লোয়িং দেয়ার, সেখানে মাত্র 2টো ঝাপসা আলো জ্বলছিল। ওয়ার গ্লোয়িং দেয়ার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই ওয়াজ ভেরি স্কেয়ার্ড, আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। টু হিয়ার ফক্সেস অ্যান্ড আউল সাউন্ড, কিসের শব্দ শুনে, না শিয়ালের এবং পেঁচার ডাক শুনে। আই ওয়েন্ট টু ওয়েটিং রুম, এখানেও সিম্পল পাস্টে লিখেছি ওয়েন্ট, আমি তারপর ওয়েটিং রুম যেটা প্রতীক্ষালয় অপেক্ষা করার ঘর সেখানে গেলাম, বাট ইট ওয়াজ এমটি টু, এটাও ফাঁকা ছিল।
আই ট্রাইড টু স্লিপ, দেখো এখানেও ট্রাইড চেষ্টা করেছিলাম, আর টু এর পরে কোনো চেঞ্জ হয়নি যেহেতু ইনফিনিটিভ। আমি ঘুমোনোর চেষ্টা করেছিম দেয়ার সেখানে, বাট বিকজ অফ ফিয়ার, কিন্তু ভয়ের জন্য আই কুড নট স্লিপ, দেখো ক্যান নটটাও কুড নট করে দিয়েছি, আমি ঘুমোতে পারিনি। ফাইনালি আই ওয়াজ ওয়েকেন আপ, অবশেষে আমাকে ঘুম থেকে জাগিয়ে তোলা হয়েছিল। এই দেখো প্যাসিভ ভয়েস, একটু আগেই ভয়েস টেন্স শেখালাম, আই ওয়াজ ওয়েকেন আপ, আমাকে জাগিয়ে তোলা হয়েছিল কার দ্বারা? বাই দ্য স্টেশন মাস্টার অ্যাট 5 AM, ভোর 5টার সময় স্টেশন মাস্টারের দ্বারা। মানে এরপরে আমি ওখানে ঘুমিয়ে পড়েছিলাম, ভোরবেলা 5টার সময় স্টেশন মাস্টার এসে আমাকে সেখান থেকে জাগিয়ে তুললো। তো এই হচ্ছে ওয়ান নাইট ইন এ রেলওয়ে স্টেশন, আমাদের অ্যাক্টিভিটি 10A। এরপরে তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 10Bতে, রাইট অ্যান ইম্যাজিনারি কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, তোমার সাথে তোমার বন্ধুর একটা কাল্পনিক কথোপকথন লেখো, কনভারসেশন যেটাকে ডায়লগ রাইটিং বলা হয়। ডিসকাসিং দ্য অ্যাডভান্টেজেস অফ ভিজিটিং এ লাইব্রেরি রেগুলারলি, যেখানে তুমি বর্ণনা করবে প্রতিদিন লাইব্রেরি যাওয়ার উপকারিতা সম্বন্ধে। অ্যাডভান্টেজেস মানে সুবিধা বা উপকারিতা, অফ ভিজিটিং এ লাইব্রেরি রেগুলারলি মানে নিয়মিত, প্রতিদিন যদি আমরা লাইব্রেরি বা গ্রন্থাগারে যাই আমাদের কি কি ভালো জিনিস হবে। তো অ্যাক্টিভিটি 10B হচ্ছে একটা ডায়লগ রাইটিং। তোমরা হয়তো জানো ডায়লগ কীভাবে লিখতে হয়, তারপরেও আমি বলে দিচ্ছি। এখানে একবার তুমি কথা বলবে, একবার তোমার বন্ধু কথা বলবে। আমি এখানে রোহন আর রিনা দিয়ে লিখিয়েছি, তোমরা তোমার নাম আর তোমার বন্ধুদের নামও দিয়ে দিতে পারো, একটা বন্ধুর নাম। তো একবার যেন তুমি কথা বলবে, একবার সে কথা বলবে। তো এখানে আমি লিখে দিয়েছি, দেখো প্রথমে রোহন যেন বলছে, হাই রিনা, হাউ আর ইউ? হাই রিনা, তুই কেমন আছিস? হোয়ার আর ইউ গোয়িং, তুই কোথায় যাচ্ছিস? তো এর উত্তরে রিনা বলছে, দেখো আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। আই অ্যাম গোয়িং টু দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে যাচ্ছি। হাউ আর ইউ, তুই কেমন আছিস? তাহলে দেখতে পাচ্ছ একবার ও কথা বলছে, তার উত্তরে এ কথা বলছে, আর যে কথাগুলো বলছে সেগুলো তাদের নামগুলো আগে দিয়ে একটা কোলন দিয়ে লেখাগুলো স্টার্ট করবে। এখানে আবারও বললাম, আমি রোহন রিনা এমনি মন থেকে লিখেছি, তোমরা তোমার নাম আর তোমার বন্ধুর নাম দিয়ে দিতে পারো। তো উত্তরে রোহন বলছে, আই অ্যাম অলসো ফাইন, আমিও বেশ ভালো আছি। ডু ইউ গো টু দ্য লাইব্রেরি রেগুলারলি, তুই কি নিয়মিত মানে প্রতিদিন লাইব্রেরিতে যাস? রিনা উত্তরে বলছে, ইয়েস আই ডু, হ্যাঁ আমি যাই, মানে আমি প্রতিদিনই যাই। তখন রোহন বলছে, হোয়াই ডু ইউ গো টু দ্য লাইব্রেরি রেগুলারলি, তুই প্রতিদিন লাইব্রেরিতে কেন যাস? তাহলে আমি কীরকমভাবে শুরু করলাম দেখলে, যেন দুই বন্ধুর দেখা হয়েছে, এক বন্ধু একজনকে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছিস, সে বলল লাইব্রেরি যাচ্ছি। তো সেখান থেকে আস্তে আস্তে শুরু করলাম যে লাইব্রেরি যাওয়ার উপকারিতা কী, মানে কেন যাস। উত্তরে রিনা বলছে, বিকজ ইন লাইব্রেরি, কারণ লাইব্রেরিতে আই গেট এ লটস অফ ভ্যারাইটি অফ বুকস, আমি প্রচুর রকমের বই পাই। লটস মানে প্রচুর, ভ্যারাইটিতে যেন রকমারি, লটস অফ ভ্যারাইটি অফ বুকস লাইব্রেরিতে আমি পাই। তখন রোহন বলছে, ও রিয়েলি, ও সত্যি? টেল মি অ্যাবাউট দ্য ভ্যারাইটি অফ বুকস ইউ গেট ফ্রম লাইব্রেরি, আচ্ছা আমাকে বলতো লাইব্রেরিতে তুই কী কী রকমের বই পাস, ওই যে ভ্যারাইটি অফ বুকস। তখন রিনা উত্তরে বলছে, লাইব্রেরিতে কী কী রকমের বই পাওয়া যায়? দেয়ার আর মেনি কাইন্ডস অফ বুকস, সেখানে রকমারি বই আছে, সাচ অ্যাজ স্টোরি বুকস, গল্পের বই আছে, নভেলস, উপন্যাস আছে, এসেস, প্রবন্ধ আছে, কমিক বুকস, কমিকের বই আছে, হাসির ওই যে কার্টুনের, ডিটেকটিভ স্টোরিজ, গোয়েন্দা গল্প আছে, সায়েন্স ফিকশান, কল্পবিজ্ঞানের গল্প আছে, যেখানে কল্পনা আর বিজ্ঞান একসাথে মেশানো হয়, বুকস অন কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে, এছাড়া কিসের আছে? কারেন্ট অ্যাফেয়ার, সম্প্রতি যেসব ঘটনা ঘটছে তার উপরেও বই থাকে, এবং জিকে জেনারেল নলেজেরও বই কিন্তু সেখানে আছে। শুনে রোহন বলছে, দ্যাটস ইন্টারেস্টিং, এটা তো খুবই একটা আকর্ষণীয় ব্যাপার, মানে মজাদার কথা, উৎসাহজনক। টেল মি সাম মোর বেনিফিটস অফ ভিজিটিং লাইব্রেরি, আচ্ছা আমাকে আরও কিছু কথা বলতো লাইব্রেরি যাওয়ার উপকারিতা সম্বন্ধে। বেনিফিটস মানে সুযোগ সুবিধা ও উপকারিতা, এত ধরনের বই তো পাওয়া যায় জানলাম, টেল মি সাম মোর বেনিফিটস অফ ভিজিটিং লাইব্রেরি, লাইব্রেরি যাওয়ার আরও কিছু উপকারিতা তুই আমাকে বল। তো রিনা আরও কিছু কথা বলছে। রিনা কি বলছে, দেখো ইট ডেভেলপস আওয়ার কনসেন্ট্রেশন, এটা আমাদের একাগ্রতা বৃদ্ধি করে। কনসেন্ট্রেশন মানে মনোযোগ, যারা লাইব্রেরিতে গিয়ে বই পড়ে তাদের মনোযোগ বা একাগ্রতা বৃদ্ধি হয়। আর কি হয়? রিডিং স্কিল, পড়ার ক্ষমতা বাড়ে, তুমি যত বই পড়বে তোমার কী হবে, তত রিডিং স্কিল বাড়বে, অ্যান্ড পার্সোনালিটি, তোমার ব্যক্তিত্ব বৃদ্ধি হবে কিন্তু। তখন রোহন শুনে বলছে, ইট অলসো মেক্স আস স্ট্রেস ফ্রি, এটা আমাদের হচ্ছে চিন্তামুক্তও করে, ফ্রম আওয়ার মোনোটোনাস টেক্সট বুক, আমাদের একঘেয়ে টেক্সট বই থেকে। মোনোটোনাস মানে একঘেয়ে, অর্থাৎ বলতে চাইছে হ্যাঁ ঠিকই বলেছিস, একঘেয়ে টেক্সট বই যে বইগুলো তোমরা পড়ো সেইটা একভাবে পড়তে আমাদের ভালো লাগে না, মাঝে মধ্যে গল্পের বই পড়লে কি হয়, ওই একঘেয়েমি কাটে। তো লাস্টে রিনা গিয়ে বলছে, ইয়েস অ্যান্ড ইউ
ক্যান অলসো রিড মেনি বুকস। হ্যাঁ, এটা তো বটেই। এছাড়া তুই অনেক বই পড়তে পারবি উইথাউট বাইং দেম, সেগুলোকে না কিনে। লাইব্রেরিতে কী হয়, বই কেনার দরকার নেই, তুমি যাবে, পড়বে, বাড়ি নিয়ে আসতে পারো, আবার জমা দিয়ে দিতে পারো। আর এমনি বই যদি নতুন কোনো পড়তে চাও কী হবে, তোমাকে কিনতে হবে। তো অত তো টাকা কারোর কাছে নেই যে যা বই পড়তে চাইবো তাই কিনবে। কিন্তু লাইব্রেরিতে একটা কার্ড করিয়ে নিলে কী হবে, খুব সামান্য টাকায়, এখন তো সরকারি লাইব্রেরিগুলো ফ্রি করে দিয়েছে। আমার বাড়ির কাছে এক লাইব্রেরি আছে, আমি ক্লাস 7 থেকে মনে হয় ওখানে বই পড়তাম। তো সেখানে গেলেই ফ্রি অফ কস্টে বই দেওয়া হয়, বসে পড়া যায়, আবার নিয়ে আসা যায়। তো এই হচ্ছে লাইব্রেরি বা গ্রন্থাগারে যাওয়ার উপকারিতা। তো এখানে আমাদের অ্যাক্টিভিটি 10B শেষ হলো, এবং এর সাথে সাথে এই মিডনাইট এক্সপ্রেস স্টোরিটার সমস্ত অ্যাক্টিভিটি আমি কিন্তু এই ভিডিওতেই কমপ্লিট করে দিলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো আমি কোনো রকম এডিট করি না, এই যে 29 মিনিট পড়ালুম, 30 মিনিট হতে যাচ্ছে, এটা একটানা একভাবে পড়িয়ে গেলাম। তাই তোমরা যদি কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে, এটা আমার খুব ভালো লাগে, আমি মোটিভেট হই, আরও ইন্সপায়ার হই। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এটা তোমাদের ক্লাস 8-এর লেসন 11-এ আমরা চলে এসেছি, আর মাত্র 2টো লেসন আছে, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ঠিক যেভাবে তোমরা ক্লাস 8-এর ভিডিও পেলে, ক্লাস 9-এরও সমস্ত ভিডিওই কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই শেষ করলাম, খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে। আমরা সামওয়ান আর দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ, সে দুটোরও অ্যাক্টিভিটি এখানে আপলোড করে দেবো। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।